এদেশের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলো যেভাবে সরকারের কাছে গুরুত্ব পেয়েছে, গত 15 বছরে আমরা লক্ষ্য করছি আলিয়া মাদ্রাসার ছাত্ররা অনেক ক্ষেত্রে বৈষম্য শিকার হয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে সে ভালো রেজাল্ট করার পরেও সেই ভালো সাবজেক্ট পায়নি। আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোয় পড়তে দেওয়া হয়নি। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনাগুলো ঘটেছে। আমরা দেখেছি গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে প্রত্যেকটা জায়গায়, আমি যদি আমার তামিরুল মিলাদ কামিল মাদ্রাসার কয়েকজন ছাত্রের কথা বলি, যারা বিভিন্ন শুধুমাত্র আমাদের তামিরুল মিল্লাত অথবা আলিয়া মাদ্রাসায় পড়ার কারণে সরকারের বিভিন্ন জায়গায় শুধুমাত্র মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে তার চাকরি হয়নি, অথচ তার যে সার্টিফিকেট এবং স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেট, একই পড়াশোনা করেও তার চাকরি হয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করেছে তার চাকরি হয়ে গেছে। এভাবে করে আমরা লক্ষ্য করেছি যে মাদ্রাসার ছাত্রদেরকে নামকা হস্তে ফাজিলের এবং কামিলের যে মান, সেটাকে মাস্টার্সের যদি মান দেওয়া হয়েছে শুধু নামকা হস্তে শুধুমাত্র, কিন্তু আমরা লক্ষ্য করছি সেই মাস্টার্সের সার্টিফিকেটটা কিন্তু সরকার এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং অবহেলার শিকার হয়েছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা। আমরা আজকে মানববন্ধন থেকে জানাতে চাই যে গত 15 বছরে আলিয়া মাদ্রাসার ছাত্ররা যেভাবে বৈষম্য শিকার হয়েছে, আমরা এই সরকারকে আবেদন জানাতে চাই, আমরা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আর বৈষম্য শিকার হওয়াকে দেখতে চাই না, এবং এই জন্য সরকারকে আমরা উদারতা আহ্বান জানাই আলিয়া মাদ্রাসার সংস্করণের জন্য তারা কাজ করবেন, সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে একই সাথে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, কিন্তু এক ধরনের শিক্ষা ব্যবস্থা সবসময় সরকার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করছে, পক্ষান্তরে মাদ্রাসা শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে 3টা বিভাগ চালু আছে, মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগ, কিন্তু মাদ্রাসাগুলোতে দেখা যাচ্ছে শুধুমাত্র মানবিক বিভাগ চালু আছে, যার কারণে এখানেই স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে তারা প্রতিযোগিতা অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে গিয়ে দু একটা মাদ্রাসা বিজ্ঞান বিভাগ থাকলেও সেটা শহর পর্যায়ে আছে, গ্রাম পর্যায়ে কোনো মাদ্রাসায় কোনো বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালু নাই। আমরা এই সরকারকে বলবো, একই রাষ্ট্রে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চলতে পারে না, এরকম বৈষম্য চলতে পারে না, সকলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিগত 15 বছরে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলকে সরকারিকরণ করা হয়েছে, জাতীয়করণ করা হয়েছে, কিন্তু পাশাপাশি স্বতন্ত্র একটিতে মাদ্রাসাকে অবহেলার স্বীকার করা হয়েছে এবং তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। আমরা দ্রুত সরকারকে বলবো, স্বতন্ত্র একটিতে মাদ্রাসাকে সরকারিকরণ করতে হবে। পাশাপাশি আমাদের আলিয়া মাদ্রাসা যে সমস্ত অনার্স বিভাগ খোলা হয়েছে, মাস্টার্স বিভাগ খোলা হয়েছে, সেখানে দ্রুত বিসিএস করা শিক্ষক দিয়ে দিতে হবে। এখানে বিভাগ খোলা হয়েছে কিন্তু তাদেরকে যথাযথ শিক্ষা দেওয়ার জন্য কোনো শিক্ষক দিয়ে দেওয়া হয় নাই। এটা চরম বৈষম্য, যেটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে করা হয় না, শুধুমাত্র মাদ্রাসা থাকার কারণে তাদেরকে করা হয়। এছাড়া পাবলিক পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার ছাত্ররা অনেক বেশি মার্কের পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরও তারা বিশ্ববিদ্যালয়ের মতো কাঙ্ক্ষিত সাবজেক্ট পায় না, কিন্তু স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা কম মার্কের পরীক্ষা দিয়ে তারা অনেক ভালো ভালো সাবজেক্ট পায়। এটা চরম বৈষম্য, আমরা এই ধরনের বৈষম্য দেখতে চাই না। এই নতুন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষার সকল সুযোগ সুবিধা সমান থাকতে হবে, সরকারি সুযোগ সুবিধা আমার দাবি জানাই আজকে মানববন্ধন থেকে, এবং সকল ধরনের যত ধরনের সরকারি সুযোগ সুবিধা আছে স্কুল এবং মাদ্রাসাগুলো সমানভাবে প্রয়োগ করা হয়, সেই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের পূর্বের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আজকের আলিয়া মাদ্রাসা শিক্ষা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্রদ্ধাভাজন সিবগাতুল্লাহ ভাই, উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ। হত্যা করেছেন, অনেকে গ্রাম ছেড়েছেন, শহরে এসেছেন, অনেকে কৃষিকাজ বন্ধ করে দিয়ে দিনমজুর, রাজমিস্ত্রি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা সেজেছেন। এটাই কি বাংলাদেশের কৃষকদের নিয়তি? এই প্রশ্ন আপনাদের মাঝে। আমাদের কৃষক ভাইরা কি এই সমস্যা থেকে কখনো উত্তরিত হবে না? কখনো কি তারা এই বিভিন্ন পণ্যের মাধ্যমে তার সাফল্যের মুখ দেখবে না? কখনো কি তারা আমাদের এই কৃষক ভাইরা আমাদের এই কৃষি পণ্যের ন্যায্য দাম তারা পাবে না? এটা আপনাদের কাছে প্রশ্ন। কারণ আপনারা যাদের বিবেক, আপনারা যদি কৃষকদের এই সমস্ত দুঃখ দুর্দশাগুলো ফলাও করে প্রচার করেন, তাহলে অবশ্যই আমাদের সরকার সেদিকে নজর দেবে। কারণ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, বর্তমান সরকার কৃষি উপদেষ্টা উনি অত্যন্ত মহৎ মানুষ, ভালো মানুষ। উনি ইতিমধ্যে কৃষকদের জন্য মোটামুটি অনেক ভালো কিছু প্রণোদনা নিয়েছেন। তাই আমি সরকারের কাছে আবেদন করব যে আমাদের কৃষকরা যেন আর কখনো লাঞ্ছিত না হয়। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আমাদের কৃষকরা যেন যে ফসলগুলো উৎপাদন করে প্রত্যেকটা ফসলের দাম যেন সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়। এটা যদি করা হয়, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো কনজিউমার কোম্পানি রয়েছে, প্রত্যেকটা কনজিউমার প্রোডাক্টের গায়ে এমআরপি দেওয়া আছে। আপনারা সহ আমরা ওই এমআরপি দিয়ে ওই পণ্যগুলো কিনে খেয়ে থাকি। তাহলে আমাদের এই কৃষক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে রোদে ভিজে, রোদে শুকিয়ে, বৃষ্টিতে ভিজে যে ফসলগুলো তারা উৎপাদন করে, তাহলে তাদের এই সকল ফসলের দাম কেন নির্ধারিত হবে না? এটা আপনাদের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন। সরকার যেন এই দিকগুলো দেখে। কারণ আমাদের কৃষক ভাইদের প্রতিটা পণ্যের দাম যদি সরকার কর্তৃক নির্ধারিত হতো, তাহলে আমাদের কৃষক ভাইরা লস খেত না, তারা আলোর মুখ দেখতো, তাদের আত্মহত্যা করতে হতো না। তাই আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আমাদের কৃষক ভাইদের প্রতিটি পণ্য যেন সরকার কর্তৃক দাম নির্ধারণ করে দেওয়া হয়, প্রত্যেকটা সবজির দাম নির্ধারণ করে দেওয়া হয়। তাহলে আমাদের কৃষকরা বেঁচে যাবে। আমাদের কৃষকরা বেঁচে গেলে বাংলাদেশ বেঁচে যাবে। আমাদের কৃষকরা যদি এই সিস্টেমটা বাংলাদেশ সরকার চালু করে, তাহলে আগামী 5 বছর নয়, 3 বছরের মধ্যে আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ মালয়েশিয়া হবে, সিঙ্গাপুর হবে। এটি আমি আপনাদের কাছে বলে যাচ্ছি। কারণ প্রত্যেকটা দেশে, উন্নত দেশে আপনারা জানেন, কৃষকরা যখন গাড়িতে মাল নিয়ে যায় ইউরোপ আমেরিকাতে, অন্যান্য মানুষ তাদেরকে জেলে দেয়। আর আমার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষক, তাদের ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া গামছা, ছেঁড়া লুঙ্গি তাদেরকে কেউ মূল্যায়ন করে না। সরকারের কোনো অফিস আদালতে এদের কোনো দাম নেই। কারণ এদের গায়ে ছেঁড়া গেঞ্জি, এদের গা থেকে গামের গন্ধ আসে। আমি বলতে চাই, যাদের গা থেকে এই গামের গন্ধ আসে, তারাই আপনাদের সবচেয়ে বড় সাধক, তারাই সবচেয়ে বড় যোদ্ধা, তারাই সবচেয়ে বড় উৎপাদনকারী। তারা যদি এই পণ্য, এই শস্য উৎপাদন না করতো, তাহলে এলিট লেভেল থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত কেউ খাদ্য পেত না। তাই আমি সাংবাদিক ভাইদের আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই মেসেজগুলো আপনারা সর্বতভাবে এই সরকারের কাছে মেসেজটা পৌঁছে দিবেন। আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই। আমি আর বিশেষ কিছু না বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কৃষি বলতে আমরা বুঝি উৎপাদন করা,
কৃষি মানে শুধু মাঠে ফসল উৎপাদন নয়, কৃষি বলতে মাছ উৎপাদন, গবাদি পশু পালন, দুধ উৎপাদন, গাভী পালন। কৃষি বলতে মৎস্যজীবীরা মাছ উৎপাদন, কৃষি বলতে পোল্ট্রি খামারে মাংস, দুধ, ডিম সহ সব ধরনের উৎপাদনকে আমরা কৃষি বলতে পারি। আমরা আমাদের কৃষির ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা ভবিষ্যতে যাতে আমাদের এই অধিকার থেকে বঞ্চিত না হয়ে আমাদের অধিকার আদায় করে পর্যায়ে আমরা উৎপাদন করে ন্যায্য মূল্য পেয়ে প্রত্যেকটা চাষি স্বাবলম্বী হতে পারি। এই কারণেই আমাদের কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ সমিতি অরাজনৈতিক সংগঠন সংগঠিত হয়েছে। সংগঠনের আত্মপ্রকাশ ফেব্রুয়ারিতে এ পর্যায়ে আমাদের এই সংগঠনের সংবাদ সম্মেলনে মহাসচিব মহোদয় রাখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুলতান। সমস্ত বাংলাদেশের কৃষক মিলে এই ঐক্যটা তৈরি করেছি। আমাদের 64টা জেলায় আমাদের কমিটি আছে। আমরা 470টা থানায় আমরা অলরেডি কমিটি দিয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশে কৃষকের একটা বৈষম্য যেটা আছে এটা আমরা দূর করার জন্যই কাজটা। আপনাদের নিউজের মাধ্যমে আমরা জেনেছি সারা বাংলাদেশে আলু পচে যাচ্ছে, কিন্তু সিন্ডিকেট রাখতে দিচ্ছে না। আপনাদের নিউজের মাধ্যমেই আমরা এই খবর পেয়েছি। দেখা গেছে যে সিন্ডিকেট করে আলুর কোলেস্ট্রলের মালিকেরা বুকিং এর নামে আলু ঢুকতে দিচ্ছে না। আমরা এই নিউজের পরিপ্রেক্ষিতে, আপনাদের নিউজের পরিপ্রেক্ষিতে